আজকের এই ঘটনাটি সম্পূর্ণ শোনার পর আপনি হতভম্ব হতে বাধ্য হবেন। বন্ধুরা, আর আজকের এই গল্পটি শোনানোর পূর্বে আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা আপনাদের নিজেদের মনকে শক্ত করে নিন। আর যারা মেয়ের মা-বাবা আছেন, তারা অবশ্যই এই ঘটনাটি মনোযোগ দিয়ে প্রতিটা কথা শেষ পর্যন্ত শুনবেন। কারণ এই ধরনের ঘটনা সচরাচর আমাদের সমাজ লুকিয়ে ফেলে। আমরা আপনাদের ঢাকা মোহাম্মদপুরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সত্য ঘটনা শোনাতে চলেছি। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই ঘটনাটি আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি হয়। আর এই ধরনের মানুষরূপী পশুগুলোর অপরাধ সমাজে লুকিয়ে ফেলার বদলে সকলের সামনে নিয়ে আসে, যাতে করে তারা সমাজের কোথাও মুখ লুকানোর জায়গা না পায়। বন্ধুরা, আপনারা এখনও যদি আমাদের এই চমৎকার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, তাহলে লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মেয়েটির নাম ছিল গালিবা। ঢাকা মোহাম্মদপুরে তার বাসা। আধুনিক মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী কায়রোর এক ভার্সিটি পড়ুয়া ছাত্রী। 4 বোনের মধ্যে সেই সবার বড়। দেখতে যেমন সুন্দরী, তেমনি জ্ঞান গরিমাও তুলনাহীন। সৎ গুণাবলী ও আখলাক চরিত্রে খুবই প্রসিদ্ধ। সকলের নিকট ভীষণ প্রিয়। সহশিক্ষা, তরুণ তরুণীদের অবাধ মেলামেশা, অশ্লীল বিনোদন ও অবৈধ প্রেম ভালোবাসা মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে যে ভয়ানক ধ্বংসলীলা বয়ে আনে। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এ মেধাবী ছাত্রটির জীবনই তার উজ্জ্বল দৃষ্টান্ত। তার বিপর্যস্ত জীবন কাহিনীতে রয়েছে আধুনিক তরুণ তরুণীদের জন্য বিরাট শিক্ষণীয় অধ্যায়। এই হৃদয় বিতারক ও মর্মস্পর্শী কাহিনী শুনে যৌবনের জোয়ারে দিশেহারা তরুণীরা যেন নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে, সেজন্য সে নিজেই দরদী হয়ে আমার কাছে তার জীবন কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, প্রতিদিনের মতো আজও ক্লাস শেষ হলো। ক্যাম্পাস থেকে গেটের বাহিরের দিকে বেরিয়ে আসতেই এক যুবক সামনে এসে দাঁড়ালো। চেহারায় দুষ্টমির মুচকি হাসি, পোশাকে আভিজাত্যের কৃত্রিম রং। ভাবখানা এমন যেন আমি তার পরিচিত কেউ। আমি তাকে গুরুত্ব না দিয়ে হাঁটতে শুরু করলে সেও আমার পিছু ধরল। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ আত্মসম্মান ও লাজ লজ্জার মাথা খেয়ে প্রথম দেখাতেই সে বলতে লাগলো, ওহে রূপসী, অনেকদিন ধরে আমি তোমাকে দেখে এসেছি। জেনেছি তোমার অনেক সুন্দর কিছুই। হরিণীর মতো কাজল কালো চোখ, চাঁদের ন্যায় সুন্দর মুখশ্রী এবং নির্মল নিকুলুস তোমার আখলাক চরিত্রে আমি মুগ্ধ। তাই আমি তোমাকে বিয়ে করে হৃদয়ের রানী বানাতে চাই। জীবনের এই প্রথম আমি এই পরিস্থিতির সম্মুখীন হলাম। তার কথা শুনে আমার কণ্ঠনালী শুকিয়ে গেল, কপালে ঘাম দেখা দিল। ঘৃণা, ক্ষোভ আর লজ্জায় চেহারা লাল হয়ে গেল। অবশেষে কোনো কথা না বলেই বাসার দিকে দ্রুত পা বাড়াতে লাগলাম। মনে হচ্ছিল এখনই আমি মাটিতে পড়ে যাব। শেষ পর্যন্ত কোনো রকম বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বাসায় যাওয়ার পর থেকে বিভিন্ন দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরল। ভয়ভীতির কালো মেঘ আমাকে অস্থির করে তুলল। ভবিষ্যতের এক অজানা আশঙ্কায় বারবার আমার হৃদয় মন কেঁপে উঠতে থাকলো। শুরু হলো দুশ্চিন্তার নিদ্রাহীন রজনী। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অতবার আবার ভার্সিটিতে আসা যাওয়া শুরু করলাম। ভাবলাম সে হয়তো আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু আমার এ ধারণা নিতান্ত ভুল বলে প্রমাণিত হলো। কারণ এরপর থেকে যখনই আমি ক্লাস শেষ করে বাসার জন্য গেটে আসি, তখনই তাকে সেখানে অপেক্ষমান দেখতে পাই। আমাকে দেখা মাত্রই একটি মিষ্টি হাসি অষ্টপ্রান্তে বিলীন করে কথা বলার জন্য এগিয়ে আসে। আমি কথা না বলে পাশ কেটে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমার পিছিয়ে পিছিয়ে বাসা পর্যন্ত ছুটে আসে। এভাবে চলল আরও কিছুদিন। বেশ কয়েকদিন পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। একদিন সে বাসার গেটে এক টুকরো কাগজ ছুঁড়ে মারে। কাগজটি উঠাবো কিনা এ চিন্তা করতে করতে একসময় তা কম্পিত হাতে উঠিয়ে ফেলি। তারপর পড়তে থাকি। দেখি প্রেম ভালোবাসার রসালো কথায় ভরপুর সেটি। আমি যে তাকে এড়িয়ে চলি, উদাসীনতা দেখাই, এজন্য গভীর দুঃখ প্রকাশ করতে সে ভুলে যায়নি। চিঠি পাঠ করার পর আমার সমস্ত দেহে কম্পন শুরু হয়ে গেল। মনে হলো দেহের ভারসাম্যতা হারিয়ে ফেলেছি আমি। অবশেষে কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে ঘৃণাভরে দূরে নিক্ষেপ করলাম। এই ঘটনার পর চিন্তার ঐথসাগরে ডুবে গেলাম আমি। কিন্তু কিছুক্ষণ না যেতেই ফোনের আওয়াজে চিন্তার ছেদ পড়ল। রিসিভার উঠাতেই দুষ্টের মিষ্টি আওয়াজ ভেসে এলো। চিঠি পড়েছে কিনা আবেগাপ্লুত কণ্ঠে জানতে চাইল। জবাবে আমি অত্যন্ত কঠোর ভাষায় তাকে শাসিয়ে দিলাম। হুঁশিয়ারি করে দিয়ে বললাম, যদি তুমি জ্বালাতন বন্ধ না করো, তাহলে এসব ঘটনা পরিবারের সবাইকে জানিয়ে দিতে বাধ্য হব। এই বলে রিসিভার রেখে দিলাম। একটু পর আবার সে ফোন করলো। এবার সে কান্নাজড়িত কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে বলতে লাগলো, দেখো, আমি একজন ধনীর দুলাল। ধন সম্পদ টাকা পয়সার কমতি নেই আমার।
অভাব কোনোদিন আমাকে স্পর্শ করতে পারেনি। আমার কেবল একটি জিনিসেরই অভাব, তা হলো আমার একান্ত একটি আপন মানুষ, জীবন সঙ্গিনী। নশ্বর এই পৃথিবীতে আপনজন বলতে কেউ বেঁচে নেই আমার। তাই এত কিছু থাকার পরেও আমি অশান্ত অস্থির। জীবনটি যেন হতাশা দুর্দশার মরুপ্রান্তর। কি যেন না পাওয়ার বেদনায় বুকটা সবসময় হাহাকার করে। কোনো কিছুতেই শান্তি পাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বধূ বানিয়ে শান্তির নতুন নীড় রচনা করব। তোমার জন্য তৈরি করব অনাবিল শান্তির এক সুষম প্রসাদ। তুমিও হবে আমার হৃদয় রাজ্যের একমাত্র রানী। তোমার কোনো আশাই আমি অপূর্ণ রাখব না। যা চাইবে তাই পাবে তুমি। তোমার সামান্যতম কষ্ট আমি বরদাস্ত করব না। আনন্দ উল্লাস আর চির প্রশান্তিতে ভরপুর করে উঠবে আমাদের দাম্পত্য জীবন। তখন কতই না মজা হবে। কিছুক্ষণ পূর্বে যে ছেলেটির প্রতি আমার ঘৃণা ও ক্ষোভের অন্ত ছিল না, এখন তারই কিছু আকর্ষণীয় কোমল কথায় আমার হৃদয় মন সম্পূর্ণ পাল্টে গেল। তার প্রতি দুর্বল হয়ে পড়লাম আমি। উপচে পড়া ভরা যৌবনে সামান্য পরিমাণ অগ্রপশ্চাৎ না ভেবে, অভিভাবককে না জানিয়ে ইসলামের বিধান লঙ্ঘ করে তাকে নিয়েই আমি কল্পনার আকাশে উড়ে বেড়াতে লাগলাম। হায়, তখন যদি আমি বুঝতাম। যাই হোক, এরপর থেকে শুরু হলো মন দেওয়া নেওয়া। ক্রমশ দীর্ঘায়িত হতে লাগলো প্রেম ভালোবাসার রঙিন মঞ্চ। কয়েকদিনেই রমরমা হয়ে উঠল প্রেমের গরম বাজার। ডুবে গেলাম ভালোবাসার সাগরে। হৃদয়ের গহীন কোণে কেবল তাকেই স্থান দিলাম। সে যেন আমার সমস্ত অস্তিত্বের সাথে একাকার হয়ে গেছে। তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ক্লাস শেষে তাকেই খুঁজে বেড়াই। বাসায় এসে প্রতিটি মুহূর্ত কেবল তারই ফোনের অপেক্ষায় থাকি। পাঠক কক্ষে বসে পড়ালেখা বাদ দিয়ে কেবল তার কথাই চিন্তা করি। ফলে সেই হলো আমার জীবনের প্রধান পাঠ্যসূচি। এভাবে রঙিন স্বপ্নে হাবুডুবু খেয়ে কেটে গেল আরো কিছুদিন। আমি জানতাম এ প্রেম অবৈধ, হারাম, এর পরিণতি ভালো নয়। কিন্তু এটি একটি মেয়ের মূল্যবান জীবনকে এভাবে ধ্বংস করে দিতে পারে, সমাজের উচ্চসন থেকে ইতিহাসের আস্থা করে এত অপমানজনক নিক্ষেপ করতে পারে, তা কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। যৌবনের তাড়না আর ভবিষ্যতের সোনালী স্বপ্ন তা আমাকে ভাবার অবকাশ দেয়নি। এভাবে চলতে চলতে হঠাৎ আমার জীবন আকাশে নেমে এলো অমাবস্যার অধ্যায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও বেশি হতভম্ব হয়ে যাবেন। সে আধার ধ্বংস করে দিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সত্যিত্ব ও চরিত্রকে। ধসে পড়ল কল্পনার জগতে নির্মিত ভবিষ্যতের সুরম্য প্রসাদ। গলায় জড়াতে হলো কলঙ্কের ঘৃণ্যমালা। হায় আফসোস, যদি আমি জানতাম। প্রতিদিনের মতো সে আজও আমাকে নিয়ে বেড়াতে বের হলো। কিন্তু আজ বরাবরের মতো হোটেলে, পার্ক কিংবা মার্কেটে নয়। আজ নিয়ে গেল জনশূন্য এক নির্জন বাসায়। ভিতরে ঢুকেই পাশাপাশি বসলাম। শুরু হলো প্রেমালাপ। বাসায় লোকজন না থাকায় আমাকে নিয়ে একটু বেশি মাতামাতি করছিল সে। আমিও তখন ভুলে গিয়েছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমূল্য বাণী। কোনো বেগানা নারী পুরুষ যখন নির্জনে একত্রিত হয়, তখন শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত হয়। অর্থাৎ সে তখন উভয়কে প্রচিত করে, অবৈধ কাজে লিপ্ত করে দেয়। আমাদের বেলায় তাই হলো। শত বাধা সত্ত্বেও সে জোরপূর্বক আমার মূল্যবান সত্যিত্ব কেড়ে নিল, ডুবিয়ে দিল জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। হারিয়ে ফেললাম চরিত্র ও সত্যিত্বের মহাসম্পদ। আমি তাকে অভিশাপ দিতে দিতে বললাম, হে নরপশু, কেন তুই আমাকে এই জঘন্যতম পাপে লিপ্ত করলি? কেন আমার সত্যিত্বকে জোরপূর্বক হরণ করলি? তোর কি মা বোন নেই? নিরুত্তাপ কণ্ঠে হেসে হেসে সে জবাব দিল, ভয় নেই সুন্দরী, তুমি তো আমারই স্ত্রী। আমি হেসে বললাম, কবে তোর স্ত্রী হলাম? সে আবারও একটি দুষ্টামির হাসি উপহার দিয়ে বলল, অতি শীঘ্রই তোমাকে বিয়ে করছি। বিবেকের ধ্বংসনে উন্মাদিনী হয়ে বাসায় ফিরলাম। পদযুগল যেন আমার পাপী দেহটাকে বহনের শক্তি হারিয়ে ফেলেছে। দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুশোচনার আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। লজ্জিত ও অনুতপ্ত হয়ে খোদার কাছে ক্ষমা চাইলাম। আমি খোদার দরবারে কি জবাব দিব? এ ভয়ে দুগণ্ড বেয়ে অশ্রু ঝরতে লাগলো। অন্ধকার যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলল। উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে পৌঁছেও লেখাপড়া বন্ধ করে দিলাম। কারণ লেখাপড়ার মূল উদ্দেশ্য চরিত্র গঠন। আমার তো আর চরিত্র বলতে কিছুই নেই। আমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। খাওয়া দাওয়া কমে গেল, স্বাস্থ্য ভেঙে পড়ল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। জীবনের প্রতি অনীহা ভাব সৃষ্টি হলো। পরিবারের সবাই আমাকে নিয়ে উদ্বিগ্ন, কিন্তু শত চেষ্টা করেও মূল রহস্য জানতে পারল না। সে আমাকে বিয়ে করবে, স্ত্রীর মর্যাদা দিবে। হৃদয় এই একটি আশা নিয়ে বসে রইলাম। কিন্তু কই, আজ দীর্ঘদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই। একটিবার ফোনও করেনি। আমি আরও বেশি বিচলিত হয়ে পড়লাম। চিন্তা করার শক্তিও যেন হারিয়ে ফেললাম।
অবৈধ প্রেম আমার সাজানো গোছানো জীবনটাকে এইভাবে বিধ্বস্ত করে দিবে কোনোদিন তা আমি ভাবতে পারিনি। একদিন আবারও ফোন বেজে উঠল। রিসিভার উঠাতেই সে বলল, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তোমার সাথে দেখা করতে চাই। ভাবলাম বিয়ের ব্যাপারে হয়তো চূড়ান্ত কথা বলবে, তাই আনন্দে আত্মহারা হয়ে এক বুক আশা নিয়ে দেখা করার জন্য তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু তার চেহারা দেখে আমি আশ্চর্যান্বিত হলাম, কারণ যে ব্যক্তি একসময় আমার প্রেম প্রাপ্তির আশায় মায়া কান্নায় জুড়ে দিয়েছিল, অনুনয় বিনয় করেছিল, তারই চেহারায় আজ পাষণ্ডতার কালো মেঘ স্পষ্ট দেখতে পেলাম। পশুত্বের চেহারা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কিছু বলার পূর্বেই সে মুখ বিকৃত করে রুক্ষভাবে বলে উঠল, বিয়ের ব্যাপারে কখনই ভাববা না কিন্তু। আমি চাই আমরা বিয়ের শৃঙ্খলে না জড়িয়ে এরূপ আমোদ ফুর্তিতে জীবনটাকে কাটিয়ে দেই। আমার বিশ্বাস তুমিও আমার সাথে একমত হবে। দ্রুত পাষণ্ডের কথা শুনে আমার ধৈর্যের সবকটি বাঁধ একসাথে ভেঙে গেল। মাথায় খুন চেপে বসল। মনের অজান্তেই ডান হাতের একটি প্রচণ্ড চাপটাঘাত অত্যন্ত শক্তভাবে তার গালে আঘাত হানল। দেখা হওয়ার পর থেকে ভদ্রবেশী এ লম্পটের চোখে আমি কামনার যে আগুন জ্বলতে দেখেছিলাম, আঘাত খাওয়ার পর সে আগুন কিছুক্ষণের জন্য হলেও স্তম্ভিত হলো। আমি তাকে অত্যন্ত কঠিন স্বরে বলে উঠলাম, হে দ্রুত শয়তান, ভেবেছিলাম আজ বুঝি তুই অতীতের ভুলের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবি এবং এর প্রতিকারের উত্তম ব্যবস্থা গ্রহণ করবি। কিন্তু তোর কথা শুনে আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই মানুষ না, পশু। আমার তো মনে হচ্ছে তুই একটা মানবতা ও মনুষ্যত্বহীন দুশ্চরিত্র নরপিশাচ। তোর মতো নারী লিপসুরা নারীকে কেবল ভোগ করতেই জানে, মর্যাদা দিতে জানে না। তোরা পশুর চেয়েও অধম, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। হৃদয়ে পুঞ্জীভূত সমস্ত ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত আরও কিছু কথাবার্তা বলে যেই আমি বাসায় ফেরার জন্য রওনা দিলাম, তখনই সে একটি ভিডিও ক্যাসেট দেখিয়ে আমাকে বলল, এই ক্যাসেটটি তোমার জীবনকে ধ্বংস করে দিবে। এ কথা শুনে অস্থির হয়ে গেলাম। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এর ভিতরে কি আছে? সে বলল, সেদিনের সেই অপকর্মগুলো সম্পূর্ণ রেকর্ড করা আছে। এই ক্যাসেটটি হলো তোমাকে কাবু রাখার একমাত্র উপায়। তবে হ্যাঁ, তুমি যদি আমার প্রতিটি হুকুম মেনে চলো, আঙ্গুলের ইশারায় ওঠা বসা করো, যখন যা চাই তাই নিজ দ্বিধায় দিয়ে দাও, তবেই কেবল এর ভয়ানক পরিণতি থেকে বাঁচতে পারবে। তার কথাবার্তা শুনে কোল যে ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। অবশেষে দীর্ঘক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলামও। সে আবারও আমাকে অত্যন্ত কঠিন ভাষায় সতর্ক করল। শেষ পর্যন্ত প্রাণ বাঁচিয়ে কোনো মতে সেখান থেকে চলে এলাম। এবার অস্থিরতা আরও শতগুণে বৃদ্ধি পেল। জীবন দুর্বিষহ হয়ে উঠল। কদিন পরে শুনলাম ওই নরাধম সত্যি সত্যিই ক্যাসেট দিয়ে ব্যবসা শুরু করেছে। কিছুদিনের মধ্যে তা শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। একদিন ঘটনাক্রমে আমার আপন চাচাতো ভাইয়ের হাতে ক্যাসেটটি পড়লে সব ঘটনা ফাঁস হয়ে গেল। আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলেই জেনে গেল। পুরো এলাকায় বিদ্যুৎ গতিতে সংবাদ ছড়িয়ে পড়ল। লজ্জা, অপমান ও লঞ্চনায় আমাদের বংশ গৌরব নিমিষেই মাটিতে মিশে গেল। সকলেই আমাকে নির্লজ্জ, বেহায়া, বংশের কলঙ্ক ইত্যাদি বলে ধিক্কার দিতে লাগলো। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে লোকালয় থেকে গা ঢাকা দিয়ে জীবন বাঁচালাম। কয়েকদিন পর খবর পেলাম আমার বৃদ্ধ পিতামাতা অপমানের গ্লানি সইতে না পেরে ছোট বোনদের নিয়ে শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানেও ক্যাসেটটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আমাদের পরিবারের বিরুদ্ধে সালিশ বসালো। সেখানে আমার পিতা ও পরিবারের বিরুদ্ধে এমন অপমানজনক ব্যবস্থা গ্রহণ করলো, যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে আমরা দীর্ঘদিন যাবৎ পাপের নির্মম পরিণতি ভোগ করতে লাগলাম। ইজ্জত, সম্মান, সুনাম ও বংশগৌরব হারিয়ে আজ আমাদের খুব ভালো করেই বুঝে আসলো যে খোদার অনুপম বিধান মানুষের জন্য কতই না সুন্দর, কতই না কল্যাণকর। আমি যদি পর্দা রক্ষা করে চলতাম, আমার পিতামাতা ও পরিবারের লোকজন যদি আমাকে পরিপূর্ণ পর্দা রক্ষা করে চলাফেরা করতে বাধ্য করতেন, তাহলে আমি এই সর্বনাশের শিকার হতাম না। গোটা পরিবারকেও এই কলঙ্কের বোঝা বহন করতে হতো না। আল্লাহ পাকের সুন্দর বিধান পর্দা অমান্য করার দরুনই আমাদের এই মর্মান্তিক পরিণতি। কয়েকদিন পর সংবাদ পেলাম এই দুশ্চরিত্র কুলাঙ্গার যুবকটি জাদুর ফাঁদে জড়িয়ে আমার মতো আরও অনেকগুলো কোমলমতি তরুণীর সোনালী ভবিষ্যৎ নষ্ট করেছে। তাদের সতীত্বেও সে হরণ করেছে। অবৈধ প্রেমের করুণ পরিণতি তাদেরকেও ভোগ করতে হয়েছে। বংশের ঐতিহ্য, গৌরব সবই ভুলণ্ঠিত হয়েছে। এতে আমার হৃদয়ে প্রতিশোধের আগুন ধাউ করে জ্বলে উঠল। সিদ্ধান্ত নিলাম, এই পাপিষ্ঠ নরাধমের নাপাক অস্তিত্ব যে কোনো উপায়ে দুনিয়া থেকে সরিয়ে দিব, যেন সে আর কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে। আমি সুযোগের অপেক্ষায় দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন দেখি ওই নিকৃষ্ট নরপশু মদমত্ত হয়ে ডুলতে ডুলতে আমার কাছে এলো। ভাবলাম, এই তো সুবর্ণ সুযোগ।
এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই দ্রুত পদে একটি ধারালো ছুরি সংগ্রহ করে তার বুক বরাবর বসিয়ে দিলাম। ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হলো। আমি ছুরি হাতে সেখানেই দাঁড়িয়ে রইলাম। দেখলাম অল্পক্ষণের মধ্যেই এই পাপিষ্ঠ দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিল। অবশেষে ঘরে ফিরে এলে মনে হলো, আজ আমি নারী ইজ্জত হরণকারী মানবরূপী এক নরপশুকে হত্যা করে খোদার পবিত্র ভূমিকে মুক্ত করলাম। আমি বাড়িতে আসার একদিন পরে পুলিশ ইনভেস্টিগেশন করে আমি যে তাকে হত্যা করলাম এটি প্রমাণিত হয়। পুলিশ আমাকে অ্যারেস্ট করলো এবং আদালতে চালান করে দিল। আদালতে যাওয়ার পর আমার ৩ বছর জেল হয়। প্রিয় তরুণী বোন আমার, আমি আজ আমার অতীত কুকর্ম ও ধ্বংসপ্রাপ্ত জীবনের উপর ভীষণ লজ্জিত। যখনই আমার সেই ঘটনার কথা মনে পড়ে, তখনই আমার সমস্ত দেহ মন শিউরে ওঠে। মনে চায় চিৎকার করে তোমাদেরকে বলি, কখনোই বিবাহ পূর্বে অবৈধ প্রেমে লিপ্ত হইও না। যৌবনের উন্মাদনায় দিশেহারা হয়ে খোদাই বিধানকে লঙ্ঘন করো না। যুবকদের মিষ্টিমধুর কথাবার্তার রসালো আলাপ, মিথ্যে প্রতিশ্রুতি, টেলিফোন সংলাপ, প্রেম নিবেদন ও অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকো। এতেই তোমাদের জন্য সুখ, শান্তি, কল্যাণ ও নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। মনে রেখো, খোদা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সমানভাবে অবহিত। সুতরাং কিসে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তা তিনি ভালো করেই জানেন। পর্দার অমুক বিধান পীর, দরবেশ কিংবা আলেমদের রচিত কোনো বিধান নয়, বরং এ বিধান মহাপরিক্রমশীল সর্বশক্তিমান আল্লাহ তাআলারই বিধান। আমি তোমাদের মূল্যবান জীবনের প্রতি দরদি হয়ে আমার কলঙ্কময় জীবনের চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, যেন আমার এ জীবন কাহিনী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। প্রিয় দর্শকবৃন্দ, অবৈধ প্রেম কখনোই প্রকৃত শান্তি দিতে পারে না। প্রেমের নামে অবৈধ মেলামেশা, এমনকি প্রচুর গল্পসল্প করার পর যাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়েও যায়, তাদের দাম্পত্য জীবনেও সুখ থাকে না। যেহেতু উভয়ই প্রেমের দাবিতে সমান, তাই দাম্পত্য জীবনে পারিবারিক ও সামাজিক সকল কাজেই তারা স্ব প্রাধান্য বজায় রাখতে চায়। অপরের চেয়ে ছোট হওয়ার ভয়ে প্রকৃত সত্য ও ন্যায় কেউ গ্রহণ করতে চায় না, অথবা গ্রহণ করতে পারে না। অন্যায়ের অসত্যের আগুন একবার কোনো দম্পতির জীবন ও সংসারে প্রজ্বলিত হলে তা পুড়িয়ে শেষ না করা পর্যন্ত নেবে না। প্রেমের বিয়ে মূলত মরণ ফাঁদ। এ ফাঁদ স্বামী স্ত্রী উভয়ের জন্য। আধুনা জগতে যুবক যুবতীদের প্রেমের মানেই অবৈধ আচরণ। আর কোনো অবৈধ জিনিসই কোনোদিন কাউকে কল্যাণ দিতে পারে না। অবৈধ আচরণে অভ্যস্ত নরনারীর জীবনবোধ, মানবতাবোধ, আত্মমর্যাদাবোধ, হায়া, ব্যক্তিত্ব, বিবেক সবকিছু হারিয়ে যায়। ফলে তারা পশু থেকে নিকৃষ্ট হয়ে যায়। সুতরাং আজকে যারা অবৈধ প্রেমে লিপ্ত হয়ে ভবিষ্যৎ জীবনে সুখী হওয়ার রঙিন স্বপ্ন দেখেছেন, মনে রাখবেন, আপনাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, গল্পটি শেষে অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই ক্ষমা করবেন। আর কথাগুলো না বললেই নয়। বর্তমান আমাদের সমাজের যে অবস্থা, তাতে কথাগুলো বলা অত্যন্ত প্রয়োজন। প্রিয় বোনেরা আমার, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি একটি মেসেজের মতো। এই ভিডিওটি আপনারা আপনাদের বোন, বন্ধু, বান্ধবী সবাইকে শেয়ার করে জানিয়ে দিন, যাতে করে এই ঘটনাটি শুনে সবাই জীবনে শিক্ষা নিতে পারে। আর এরকম মানুষরূপী পশুগুলোকে চিহ্নিত করে তাদের থেকে যেন সবাই সচেতন হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই নিজেদের মেয়ের খেয়াল রাখবেন। অনেক সময় আমরা যাদের অন্ধের মতো বিশ্বাস করি, তারাই আমাদের ক্ষতি করে বসে। আর নিজের মেয়ের বিষয়ে তো কারো উপর বিশ্বাসই করবেন না। দর্শকবৃন্দ, আমাদের ভিডিও আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, যাতে করে আপনার মতো এইরকম যুবতী মেয়েদের কাছে আমার এই ভিডিও মেসেজটি পৌঁছে যায়। আর সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।